যখন বাংলাদেশের ব্যাটারি কলকাতার বাজার ছেয়ে ফেলে তখন কলকাতার সরকার ব্যাটারি আমদানির উপর 15% শুল্ক বাড়িয়ে দেয়। কেন বাড়ায়? যাতে আমার ব্যাটারি না ঢোকে, তার ব্যাটারি বাজার পায়। এগুলো হচ্ছে পরোক্ষভাবে আপনি আপনার বাজার, আপনার সংস্কৃতি এগুলোকে রক্ষা করবেন। এখন আমরা কি আসলে আমাদের দেশটা, আমাদের বাজার, আমাদের মানুষের যে আকাশ, এটাকে রক্ষা করার চেষ্টা করছি কিনা, এই চিন্তা আমাদের মাথায় আছে কিনা এটা দেখতে হবে। আমরা যে গণমাধ্যমের ভাষা নিয়ে অনেক চিৎকার করছি, আমাদের গণমাধ্যমে যদি কেউ না দেখে আপনি ভাষা নিয়ে চিৎকার করে কি করছেন আমি জানি না। আমার এখনকার উপলব্ধি হচ্ছে বেশিরভাগ বাংলাদেশের চ্যানেলই বিশেষ অনুষ্ঠান থাকলে, আকর্ষণীয় কিছু থাকলে হয়তো দেখে, তবে বেশিরভাগ সময় বাংলাদেশের মানুষ যাদের অ্যাক্সেস আছে, তারা এই যে অ্যাক্সেস মানে কি, সামর্থ্য আছে, তারা বাইরের চ্যানেলই দেখে। এখন এটার বিপদটা কোথায় দেখেন, আপনি যদি চেন্নাইতে যান, ভারতের মধ্যেও একটা প্রদেশ হচ্ছে চেন্নাই, আপনি চেন্নাইতে গেলেও বাংলাদেশের যতগুলো হিন্দি চ্যানেল দেখেন, চেন্নাইতে আপনি এতগুলো হিন্দি চ্যানেল দেখতে পাবেন না। তাহলে কেন ওখানে দেখতে পান? ওরা তো একই দেশ, কেন বলা হয় না আপনি ওপেন করে দেন? কারণ প্রত্যেকেই কিন্তু তার তার সংস্কৃতি রক্ষা করে। অনেকে আমাদেরকে বলে মুক্ত বাজার অর্থনীতি, প্রতিযোগিতা, এখানে ভাই এগুলো বলা যাবে না। তাহলে আমি একটা উদাহরণ দিই, কোলগেট যদি আপনি মুম্বাইতে কিনেন, যে দামে আপনি কোলগেট কিনেন, কলকাতাতেও কোলগেট আপনি একই দামে কিনেন। কিন্তু যখন কলকাতার সিনেমা হলে একটা হিন্দি ছবি চলে, তখন তাকে 25% ট্যাক্স দিতে হয়, আর বাংলা ছবির জন্য 2% ট্যাক্স। তাহলে হিন্দি ছবি যে নির্মাতা, সে প্রশ্ন করতে পারে না এক দেশে দুই আইন কেন ভাই, মুক্তবাজার অর্থনীতির যুগে এসব কি হচ্ছে? কারণ সবাই জানে তার নিজের সংস্কৃতি, নিজের বাজারকে সবাই প্রোটেক্ট করবে। আমি জানি না, আমাদের পলক ভাই আছেন ইয়াং শাইনিং মিনিস্টার, এবং আমি খুবই আনন্দিত দেখে যে আমাদের এবারের মিনিস্ট্রিতে আরো অনেক ইয়াং মিনিস্টার আছে। এবং আমাদের নূর ভাই আছে সংস্কৃতির মধ্যে, কিন্তু নূর ভাই কিছুদিন আগে, আমি জানি না নূর ভাই এটা বলেছেন কিনা, আমার বিশ্বাস করতে কষ্ট হয় নূর ভাই কলকাতা গিয়ে কথা বলতে পারেন না, কিন্তু পত্রপত্রিকা আমি দেখেছি উনি গিয়ে বলেছেন হ্যাঁ অবশ্যই হিন্দি ছবি তো আমাদের ওখানে গিয়ে চালানো উচিত, কেন চলছে না দেখতে হবে। আমি মনে করি আমাদের সবাইকে এই বাজার উন্মুক্ত করা, সংস্কৃতি, টুথপেস্ট আর সিনেমাকে একসাথে না দেখা, আপনি এই সাংস্কৃতিক আগ্রাসন এবং বাজার নিয়ন্ত্রণ দুইটাকে একসাথে না দেখা, এই জিনিসগুলো আমাদের পরিষ্কার বোঝার সময় আসছে। কারো রেফারেন্সের জন্য, যেদের টক শো এখানে অনেক কথা বলা যাবে না, রেফারেন্সের জন্য আমি একটা কথা বলতে চাই। বিনায়ক সেন একটা খুব অসাধারণ লেখা লিখেছিলেন প্রথম আলোতে, এই বাজার এবং সংস্কৃতি কিভাবে নিয়ন্ত্রিত হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়, সেটা আমি মনে করি সবার পড়া উচিত। এবং শেষ দিকে একটা কথা মাথায় রাখতে হবে, আমি আসলে জানতাম না ভাষা, আমি রেডিও এসেছিলাম, পলক ভাইদেরকে এই কথা বলবো যে কেমন বাংলাদেশ চাই। আমি এমন বাংলাদেশ চাই যেখানে আমাদের সরকার হবে বাংলাদেশপন্থী। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের বিএনপি এবং আওয়ামী লীগ, আমাদের দুই বন্ধুরাই, বড় ভাইরা যখন ঝগড়া করে, আপনি দেখলেন একদল বলে তুমি ভারতপন্থী, আরেক দল বলে তুমি পাকিস্তানপন্থী। তাহলে আমি যারা মাঝখানে আছি, আমি বুঝতে পারছি পন্থা দুইটা, তাহলে বাংলাদেশের পন্থাটা কোথায়? ফলে আমি মনে করি আমাদের সরকারদের সময় এসছে, যে যখন সরকার থাকে একটু বাংলাদেশপন্থী হতে হবে, একটু বাংলাদেশকে ভালোবাসতে হবে। আর আওয়ামী লীগের এটা বিশেষ করে করা উচিত, তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তারা বঙ্গবন্ধুর অনুসারী। এবং বঙ্গবন্ধুর একটা উদাহরণ আমি দিতে চাই। এটা তো সত্য কথা, ভারতের সাহায্য না পেলে বাংলাদেশ স্বাধীন এত সহজ হতো কিনা আমি জানি না, নিশ্চয় হতো, তবে অনেক অনেক কষ্ট করতে হতো। সেই বঙ্গবন্ধু যখন দেশে ফিরছিলেন, উনি দিল্লিতে নেমে প্রথম কথাটা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে, যে আপনি আপনার আর্মি কবে নিয়ে আসছেন, সেনাবাহিনী কবে ফিরিয়ে নিয়ে আসবেন। কারণ উনি পরিষ্কার জানতেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমি কোনো ঝুঁকি নিতে যাবো না, আমি আমার দেশকে আমার মতো করে তৈরি করব। উনি কিন্তু এই যে আমাকে কৃতজ্ঞতা স্বরূপ তুমি আমাকে সাহায্য করেছো, ঠিক আছে ভাই তুমি এখন যেমনি বলবা আমি সেভাবে চলবো, ভারত বলেছে এক কথা, উনি টুপি মাথায় পরে ওয়াইসিতে চলে গেছে। ফলে এইগুলো থেকে আমি মনে করি আমাদের আমরা আওয়ামী লীগের মধ্যে ওই স্পিরিট দেখতে চাই, ওই চেতনা দেখতে চাই। এবং বঙ্গবন্ধু, উনি তো সবকিছু বুঝতেন, উনি কেন ভারতীয় ছবি আমদানি নিষিদ্ধ করলেন এখানে? উনি তো পরিষ্কার বোঝে, উনি তো বোঝেন যে ভারতীয় ছবি ঢুকলে আমাদের এখানে কি কি প্রবলেম আছে। ফলে আমি আশা করব এই গণমাধ্যম, ভারতীয় চ্যানেল, এই সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার যে সময় এসছে, এটা আমাদের সরকারগুলো বুঝবে, বোঝা উচিত। আর যদি না বোঝে, তাহলে 30 বছর পরে আমরা শুধু আফসোস করতে পারবো, কিছু করার থাকবে না। কেউ যদি হুমায়ুন আহমেদকে নিয়ে একটি ছবি বানান, তার সর্বপ্রথম হুমায়ুন আহমেদকে ভালো মতো জানা উচিত ছিল। তিনি হুমায়ুন আহমেদ সম্বন্ধে জানেনই না, সুতরাং তার শুরুটাই আসলে আমার কাছে মনে হয়েছে ঠিক হয়নি। উনি লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে যদি ছবি বানাতেন, তাহলে হয়তোবা আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করতাম। উনি হুমায়ুন আহমেদের পারিবারিক জীবন, ব্যক্তিগত বিষয় নিয়ে ছবি বানানোর অধিকার আসলে আমার মনে হয় নেই। একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটি হয়, সেই রিপোর্টার যখন আমাকে তথ্যটি জানান, আমি যখন বিস্মিত হই এবং আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি যে আমি বাংলাদেশের মিডিয়ার কাছ থেকে এরকম কোনো তথ্য পাইনি, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে এটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো ছবি? তিনি আমাকে তখন বলেন তার কাছে প্রমাণ আছে। আমি বারবার বলার পরও তিনি আমাকে তখন প্রমাণটি দেননি, যেটি গতকাল একটি রিপোর্টে আমার আশঙ্কা যে একদম সত্য সেটি প্রমাণিত হয়েছে, যেখানে সেই রিপোর্টার ইন্টারভিউতে বলেছেন যে এই চলচ্চিত্রের পরিচালক নিজে
আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন যে এই ছবিটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো। মোস্তফা সরোয়ার ফারুকী, আমাদের দর্শকরা নানা ধরনের মন্তব্য করছেন। আপনি নিশ্চয়ই মেহের আফরোজ শাওনের আজকে সংবাদ সম্মেলনে দেখেছেন। দর্শকদের মন্তব্যের মধ্যে রাজীব হাসান উনি মন্তব্য করছেন, সাহিত্য বা শিল্প ব্যান করা বিষয় না, গ্রহণ বা বর্জনের মধ্যে দিয়ে সাহিত্যের সবচেয়ে বড় বিচারক সাধারণ মানুষ। আবার কেউ কেউ অনেকেই বলছেন, অনেকগুলি নাম পড়তে সেজন্য বলছি না, যে এই পাবলিসিটি আপনার ছবিকেই অনেকখানি এগিয়ে দেবে, নেগেটিভ পাবলিসিটি করে আপনার এক ধরনের প্রচারণাও হচ্ছে। সবকিছু মিলিয়ে আপনি নিশ্চয়ই বলবেন। আমার একটি প্রশ্ন আছে, কেন হুমায়ুন আহমেদের জীবন নিয়ে ছবি, এবং কেন হুমায়ুন আহমেদের জীবন নিয়ে ছবি তার মৃত্যুর পর? কোনো আলাদা কারণ আছে কিনা? আপনি তো কাহিনী হিসেবে অন্য যে কোনো কিছু নিতে পারতেন, আপনি হুমায়ুন আহমেদের কাহিনীকেই কেন পছন্দ করলেন? আপনি হুমায়ুন আহমেদের কাহিনী পছন্দ করতে পারবেন না সেটা আমি মনে করি না, আমি মেহের আফরোজ শাওনের বক্তব্যের সাথে একমত না, কিন্তু আপনি কোনো বিশেষ কারণ ছিল কিনা সেটা আমি জানতে চাইছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি ছবিটা হুমায়ুন আহমেদ কিনে বানাইনি। আমার চরিত্রের নাম জাভেদ হাসান, এবং আমার ছবিতে শাওন, মেহের আফরোজ শাওন নামেও কোনো চরিত্র নাই। এবং আমার ছবিতে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোর সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই আমার ধারণা 90% বেশিরভাগ ক্ষেত্রে হুমায়ুন আহমেদের বাস্তব জীবনে কোনো মিল থাকার কোনো সম্ভাবনাই নাই। এখন কিছু কিছু ক্ষেত্রে মিল থাকতে পারে। সেটা কি? সেটা তো এখন পত্রপত্রিকা ফাঁস হয়েছে যে কন্যার মেয়ের সঙ্গে প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, বা যে কোনো কিছু। এখন এটার এই পুরো ব্যাপারটার তিনটা দিক আছে। প্রথম কথা হচ্ছে আইনগত দিক। আপনি জানেন যে শিল্পীর ফ্রিডম অফ এক্সপ্রেশন নিশ্চিত করার জন্য কেউ যেন বলতে না পারে, কারণ আপনি পৃথিবীতে এমন একটা গল্প, উপন্যাস বা সিনেমা পাবেন না যেটা কোনো না কোনো মানুষের জীবনের সাথে মিলে যাবে না। ফলে এখন কেউ যদি এসে বলে যে আপনি কেন এই ছবিটা বানালেন, তো আটকে দেওয়ার প্রশ্ন আসে। সেই কারণে এই ডিফেমেশন বা লিবেল থেকে বাঁচানোর জন্য একটা জিনিস আছে, ডিসক্লেমার, যেখানে বলে দেওয়া হয় যে এটা বাস্তবের কারোর সঙ্গে সম্পর্ক নাই, এটা একটা ওয়ার্ক অফ ফিকশন। এখন ওয়ার্ক অফ ফিকশন আসলে আপনি গল্প কিভাবে তৈরি হয়? আপনি হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক, আমার মানে কি আমরা সবাই তার অরার মধ্য দিয়ে বড় হয়েছি। আপনি হুমায়ুন আহমেদের গল্পগুলোর দিকে যদি তাকান, এর কোন গল্পটা আছে যে গল্পটা আসলে আমাদের কারো জীবনের সঙ্গে মিল নাই? অনেকের গল্প অনেকের জীবনের সঙ্গে মিল থাকতে পারে। একটা জায়গায় কি একটু আসলে জিনিসটা পেচ লেগে যাচ্ছে। সেই পেচটা হচ্ছে আনন্দবাজারের যে সাংবাদিক, তিনি বলছেন যে আপনি তাকে বলেছেন যে এটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে। আমরা তো আসলে ছবিটি দেখি নাই, আমরা জানতামও না, এবং আপনি তাকে এটি বলেছেন, জানিয়েছেন, সেই জন্যই হচ্ছে। আচ্ছা, এখন এটার উত্তরটা আমি আজকে সকালবেলা ফেসবুকে দিয়েছি। প্রথম কথা হচ্ছে এই যে, প্রথমত হচ্ছে এখন তো ছবিটার রেডি আছে না, ছবিটা তৈরি, প্রিভিউ কমিটি ছবিটা দেখেছে, তো ছবিটা দেখলেই তো বোঝা যাবে যে এটা হুমায়ুন আহমেদের জীবন হুবহু নাকি এটা আসলে ওয়ার্ক অফ ফিকশন। এটা ছবি দেখলে আপনি বুঝতে পারবেন। আনন্দবাজার পত্রিকার সাংবাদিক কি বলেছে না বলেছে সেটা তো প্রয়োজন, এখন জিনিস রেডি, ইউ ক্যান সি ইট ইয়োরসেলফ। দ্বিতীয় কথা হচ্ছে আনন্দবাজারের সাংবাদিককে বলেছেন কিনা আসছি সেটাতে। টাইমস অফ ইন্ডিয়া আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের সময় কোন এক সময় আমার সঙ্গে যোগাযোগ করে যে আমরা এরকম একটা শুনতে পেয়েছি, এটার মধ্যে এরকম একটা ওনার গল্পের ছায়ার মিল থাকতে পারে। তখন আমি তাকে বলেছি, এরকম তো ছবি আপনাদের দেশে আছে, ভারতবর্ষে অমিতাভ এবং জিয়া খানের প্রেমে মেয়ের বান্ধবীর সঙ্গে প্রেম করে, ছবির নাম হচ্ছে নিঃশব্দ। আপনি আমেরিকায় আছে পয়জন আইভি, এরকম আরো ছবি থাকুক বা না থাকুক, এরকম ঘটনা অনেকের থাকতে পারে। তো আমি তখন তাকে ডিনাউন্স করেছি, আমি এটা যেন না ছাপে আমি তাকে ছাপতে নিষেধ করেছি। এখন এটা মাথায় রাখতে হবে যে ছবিটার তো মালিক আমি না, ছবির 3টা পক্ষ প্রডিউসার আছে। তো এখন আমাকে যদি আমার কলকাতা প্রডিউসার বলে যে আপনাকে এখানে ইন্টারভিউ দিতে হবে, আমি ইন্টারভিউ দিয়েছি, কিন্তু ইন্টারভিউর মধ্যে আমি কি বলেছি সেটা তো আনন্দবাজার অন রেকর্ড আছে। ইন্টারভিউতে আমি বলেছি ইটস নট এ বায়োপিক। আমি ইন্টারভিউতে না কোথাও ক্লেম করিনি যে ইটস এ বায়োপিক। আমাদের কোনো প্রমোশনাল ম্যাটেরিয়ালে বলা হয়নি ইটস এ বায়োপিক। আমরা ক্রেডিট লাইনেও কোথাও বলছি ইটস এ বায়োপিক। আপনি যদি কোনো ছবিকে দাবি না করেন যে ইটস এ বায়োপিক, আপনাকে কেউ বলতে পারবে না জোর করে যে আপনি বায়োপিক বানিয়েছেন। রাইট, এক্স্যাক্টলি। কিন্তু ফারুকী ভাই, ওই জায়গাটা একটু আপনি বলবেন কিনা যে যখন আনন্দবাজার বলল যে হুমায়ুন আহমেদের জীবন নিয়ে ছবি বানিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী, কিছু লুকোছাপা করেছেন, এবং তিনি আপনি তো সেখানে কোনো আপত্তি আসলে জানান না। আমার কমেন্টটা যেটা, আপনি যদি আনন্দবাজার পত্রিকা আমার কমেন্ট দেখেন, জি আপনি কমেন্টটা দেখেছেন, সেখানে না। আর আনন্দবাজার অনেক কিছু গল্প বানিয়েছে তারা, যেমন ইরফান খান প্রচুর ভিডিও দেখে হেঁটেছে। ইরফান খান কি এই ছবিতে হুমায়ুন আহমেদের মতো হাঁটে? ইরফান খানের সাইজ আর হুমায়ুন আহমেদের সাইজ কি মিলছে? দাড়ির গেটআপ কি মিলছে? মানে এটা উদ্ভট কথা। তার অনেক কিছু তারা নিজেদের মতো করে কল্পনায় একটা ফানুস উড়িয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন আমার ফানুস নিয়ে তো কথা বলার প্রয়োজন নাই, এখন তো আমার প্রোডাক্ট রেডি। আপনি এই ছবি এখানে আছে, ইউ ক্যান সি ইয়োরসেলফ যে এই ছবিটা কোনো সেন্সর কোড ভঙ্গ করে কিনা, এই ছবিতে অশালীন কিছু আছে কিনা, অনৈতিক কিছু আছে কিনা, কারো প্রতি ডিফেমেটরি কিছু আছে কিনা, সেটা তো আপনি দেখতে পাচ্ছেন ছবি। হারুন ভাই খুব একটা ভ্যালিড জায়গায় গেছেন, দর্শকের জায়গায়, আমি যেটা একদমই একমত। এখন একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে
হুমায়ুন আহমেদ আমাদের আবেগের জায়গা, এই আবেগটাকে যেন ধ্বংস করা না হয়। হুমায়ুন আহমেদ তো আমারও আবেগের জায়গা। হুমায়ুন আহমেদ বাংলাদেশে আমাদের সময় বেড়ে ওঠা, আমরা তো হুমায়ুন আহমেদের বইয়ের ভিতর দিয়ে বেড়ে উঠেছি। এখন আমি একটা কথা সব জায়গায় বলি, আমি এটা আবার এখানে বলতে চাই, হুমায়ুন আহমেদের কাছ থেকে আমি জীবনে বা আমার চিন্তার জগতে একটা বড় শিক্ষা আমি তার কাছ থেকে নিয়েছি। সেটা কি? সেটা হচ্ছে, আপনি যদি হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম দেখেন, উনি এমনকি যখন একজন খারাপ মানুষকেও আঁকেন, এমন মমতা দিয়ে আঁকেন, আপনি কিন্তু ওই মানুষটাকে আপনি বুঝতে পারবেন তার ক্রাইসিসটা কি। ওনার কোনো খারাপ মানুষের মধ্যে আপনি দেখলে বুঝবেন, আপনি দেখবেন না যে এমন ভাবে আঁকছে যাকে দেখে আপনার মনে হবে যে এর চেয়ে জঘন্য মানুষ আর নাই। উনি খারাপ মানুষের মধ্যেও একটা মমতা নিয়ে আঁকতে চেষ্টা করেন, অর্থাৎ একটা খারাপ চরিত্র ওনার হাতে নিরাপদ থাকে। আমি সেটা করতে পারি কিনা জানি না, কিন্তু আমার কাজের দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন যে আমার কাজের ক্ষেত্রেও কিন্তু কোনো নায়ক ভিলেন ভালো খারাপ এই ব্যাপার নাই। আপনি টেলিভিশন ছবিতে যদি দেখেন, ছবির শুরুতে এই চেয়ারম্যানকে মনে হয় একজন খারাপ লোক, আপনি ছবির শেষে এই চেয়ারম্যানের জন্য আপনি কাঁদবেন। ফলে আমি এই কাউকে ভালো বানানো খারাপ বানানো এই তত্ত্বে আমি বিশ্বাস করি না। দ্বিতীয় কথা, দর্শকে আসছি। এখন যেহেতু আমি এই তত্ত্বে বিশ্বাস করি না, আমার শিল্প তত্ত্বে এটা, ফলে আমার এই ছবি দর্শককে দেখাতে আমার কোনো ভয় নাই। আমি তো চাই দর্শক ছবিটা দেখুক। বাংলাদেশের দর্শক ইজ সেন্সিবল এনাফ, তারা জাজ করতে পারবে, তারা ছবিটা দেখলে বুঝতে পারবে আমি কাউকে ছোট করেছি কি বড় করেছি, সেই বুঝতে পারবে। আপনার কি মনে হয় যে 10 কোটি 12 কোটি লোক জাজ করতে পারবে? তারা বোকা। ফারিক ভাই, আমরা কি একটা এরকম অনুসিদ্ধান্তে আসতে পারি যে আপনি এই ছবিতে হুমায়ুন আহমেদের জীবনকে ব্যবহার করেছেন এবং পরবর্তীতে সেটা আবার সাংবাদিকদের বলেওছেন, এই কারণে যে আপনি জানেন যে হুমায়ুন আহমেদ নিয়ে মানুষের আগ্রহ বেশি, এইটা কি আপনার মাথায় ছিল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে গল্প আপনি কোত্থেকে নেন? হুমায়ুন আহমেদ গল্প কোত্থেকে নিত? আশেপাশের জীবন থেকে। আমি গল্প কোত্থেকে নেই? যেই ঘটনা, যে চরিত্রগুলো আমাকে পীড়া দেয়, আমাকে কাঁদায়, আমাকে হাসায়, আমাকে যন্ত্রণা দেয়, আমি সেখান থেকে গল্প নিই। এখন সেই গল্পটা আমি কোত্থেকে নিয়েছি সেটা আমি আপনাকে বলবো না। এক। দ্বিতীয়ত হচ্ছে কি মার্কেটিং এর প্রসঙ্গ। দেখেন, মার্কেটিং প্রোডিউসারের কাজ। প্রোডিউসার তার মতো করে মার্কেটিং করে বা করছে। না, সফলতা আপনাকে সফল হতে হবে। না, আপনাকে সফল হতে হবে, আপনি বেশি দর্শকের কাছে পৌঁছতে হবে। ফিল্মমেকার তার ফিল্মের ক্রেডিট লাইনে কি বলছে সেটা গুরুত্বপূর্ণ। সে বলছে ইটস নট এ বায়োপিক। সে ইন্টারভিউতে কোথাও বলেনি ইটস এ বায়োপিক, ইটস নট এ বায়োপিক। আমি তো কোথাও বলছি না এটা একটা বায়োপিক। আমার প্রশ্ন হচ্ছে, বা ছায়া অবলম্বনে করা 20%। দেখেন, ছায়া তো অমিতাভ বচ্চনের আর জিয়ার, ওটা ছায়া অবলম্বনে আমারটা হতে পারে বলেন, বা পয়জন আইভি ছায়া অবলম্বনে হচ্ছে সেটা বলেন। প্রফেসর ফারুক, আমি জানতে চাইছিলাম যে হুমায়ুন আহমেদ লেখক না হয়ে যদি একজন রাজনীতিবিদ হতেন, একজন অন্য আরো অনেক ক্ষমতাবান লোক হতেন, তাহলে আপনি তার জীবনের ছায়া অবলম্বনে কোনো ছবি বানাতেন কিনা? আমি 420 বানিয়েছি, আপনি ভুলে গেলে চলবে না। জি। এবং 420 তে বাংলাদেশের রাজনীতির ভেতরের অলি গলি সব দেখিয়েছি। এবং আমি কিছুদিন আগে আমার এক মহল্লায় যেটা হয়, আপনি বিএনপির সঙ্গে সম্পর্কযুক্ত থাকবেন, আওয়ামী লীগ থাকবে, সবার সাথে সম্পর্ক থাকে। তো আমার এক বড় ভাই আছেন, উনি মিরপুরে একটা থানার আওয়ামী লীগের সভাপতি। তো ওনার মিলাদে আমাকে যেতে হয়েছিল, যেহেতু মহল্লার বড় ভাই। তো ওখানে গেলাম, যাওয়ার পরে আমি যখন বেরোচ্ছি, তখন 420 কিন্তু অনেক আগে বানানো, আমি যখন বেরোচ্ছি তখন অজস্র ছেলে পেলে এসে সেলফি তুলছে, এবং এরা সব পলিটিক্যাল ওয়ার্কার। তো সেলফি তুলছে আর বলছে প্রত্যেকের একটা কথা, বস 420 সেকেন্ড পার্টটা বানান না। ওরা রাজনৈতিক কর্মী, ওরা ওখানে ওদেরকে দেখেছে, এন্ড দে আর স্টিল এনজয়িং ইট। না, আমি প্রশ্নটি যদি এভাবে করি, ধরেন হুসেন মোহাম্মদ এরশাদ, এত রঙের জীবন তার, আপনি কি তার জীবন নিয়ে ছবি বানাতেন কিনা? আরেকটা কথা হচ্ছে যে হুমায়ুন আহমেদ যখন বেঁচে ছিলেন, তখন কি এই ছবিটি বানানোর সম্ভাবনা আপনি ভেবেছিলেন কিনা? বা ছবিটি আসলে আপনি তার জীবনের এতটা এরকম হবে সেটি বানাবেন, সেটি কি করে ভাবলেন? বা আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে, আবারও বলে নিচ্ছি, এটা হুমায়ুন আহমেদের বায়োপিক না। এটা ছবিটা যখন দেখবে দর্শক বা যারা হুমায়ুন আহমেদের পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত, তারা দেখবেন যে কোনো ঘটনাই হয়তো তাদের সঙ্গে মিলছে না। এটা একটা গেল। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদের উপর বানাতাম কিনা, রাইট? জি। আচ্ছা, আমি মনে করি আপনি যদি আপনার গল্পগুলোকে এবং চরিত্রগুলোকে মানবিকভাবে ডিল করেন, তাহলে আপনার হাতে সকল চরিত্র নিরাপদ, আপনি নির্ভয়ে যে কোনো চরিত্র ডিল করতে পারেন। আমি টেলিভিশনের চেয়ারম্যানকে যখন ডিল করছিলাম, এই ছবি যখন প্রিমিয়ার হয়, তখন হলিউড রিপোর্টার আমাকে একটা প্রশ্ন করেছিল, এই ছবি কি বাংলাদেশে রিলিজ হবে এবং হলে তোমার কি অবস্থা হবে? কারণ ওরা তো বাইরে থেকে ভাবে যে বাংলাদেশ মানে বোধহয় এখানে কথাই বলা যায় না। ছবিটা রিলিজ হওয়ার পরে তারা আমাকে আবার একই প্রশ্ন করেছে, এবং আমি তাদেরকে বলেছি ছবি ওয়াজ ওয়াইডলি রিসিভড, যদিও একটা টার্বুলেন্ট সময় রিলিজ হয়েছে। এবং আমি তাদেরকে বলেছি, তোমরা যেটা ভাবছো যে হুজুররা কি ভাববে, হুজুরদের ক্রিটিক করা হয়েছে, আমি বললাম যে মধুমিতা হলে সেকেন্ড ডে শোর পরে আমরা 4-5 জন হুজুরকে পেয়েছি, তাদের ইন্টারভিউ নিয়েছিলাম, ছবিটা দেখে তাদের কেমন লেগেছে, এন্ড অল অফ দেম আর ক্রাইং। তখন আমি তাদেরকে একটা কথা বলেছি, আমি বলেছি
আমার আব্বা ছোটবেলায় আমাদেরকে একটা কথা বলতো যে যখন তুমি কারো সমালোচনা করবা ওই সমালোচনা এমন ভাবে করো, মানে তাকে গালি না দিয়ে আদর করে করো, তাহলে দেখবে যে সে তোমার উপর রাগ করবে না। আপনি চরিত্রকে যদি ডিল করেন মমতা নিয়ে, তাহলে চরিত্র আপনার হাতে নিরাপদ, আপনিও যে কোনো চরিত্র ডিল করতে নিরাপদ ফিল করবেন। তো হুমায়ুন আহমেদ নাই কোথাও। আপনি বলেছেন বলেই সেই হুমায়ুন আহমেদের কথা আমি কোথায় বলেছি? আনন্দবাজার ওই রিপোর্টে আমার অন রেকর্ড কোডটা কি, আপনি তো আমার অন রেকর্ড কোড দেখবেন। আমি বলেছি ইটস নট এ বায়োপিক, ছবিতে বলছি এটা বায়োপিক না। আমরা যখন কোথাও বলছি এটা বায়োপিক না, আপনি এটা জোর করে বায়োপিক বানাচ্ছেন কেন? আপনি এটা একটা দৃশ্য তো হুমায়ুন আহমেদের সাথে মিলবে না। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে কার প্রতি মানে সন্তানদের কথা বলা হচ্ছে, নানান কিছু বলা হচ্ছে। ছবিটা আমরা দেখি, দর্শক তো বুদ্ধিমান, দর্শক তো ছবিটা দেখলে বুঝতে পারবে ওখানে কাউকে আক্রমণ করা হয়েছে কিনা, কাউকে ছোট করা হয়েছে কিনা, কাউকে কি করা হয়েছে কিনা, এটা তো দেখা যাচ্ছে, এটা তো ছবিতে আছে, লুকায়িত কিছু তো নাই ওখানে। আপনি মনে করছেন দর্শকদের ছবিটি দেখা উচিত এবং তারপরে এই বিষয়টির উপর মন্তব্য করতে? আমি বলছি আমার কোনো ভয় নাই, অন্য কারো যেন ভয় না থাকে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতি একটি প্রশ্ন করতে চাই যে ফারুক ভাই, এটা যদি আপনার নিয়ন্ত্রণে থাকতো আপনি কি আসলে এইটা এরকম করে একটি পাবলিসিটি করতে চাইতেন? এটা তো মানে তাহলে এটা কি আপনাকে খুশি করছে না বিব্রত করছে? না, তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে যে মেহের আফরোজ শাওন এবং তথ্য মন্ত্রণালয় আসলে আমার কলকাঠিতে নড়ছে। এটা ভাবতে আমার খুব ভালো লাগছে, আমার নিজেকে খুব শক্তিমান মনে হচ্ছে। না মানে এটা আপনার উপকারে লাগছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে এই বন্ধ করাটা, আলোচনাটা? সারা আমরা যদি এখন আজকে সামাজিক গণমাধ্যম, যোগাযোগ মাধ্যম যদি গত 2-3 দিন ধরে আমরা বিবেচনা করি, অ্যাবসলিউটলি এটির নিয়ে কথা হচ্ছে বেশিরভাগ। এখন এখানে আমার কি করণীয় আছে? আপনার কি করণীয় ছিল সেটি বরং আমরা জানতে চাইছি। আপনি কিন্তু কিছু করেছেন কিনা, না মানে এখন বা এটাকে এটি সিক্রেট হিসেবে আপনি রাখবেন? এখন মেহের আফরোজ শাওন এবং তথ্য মন্ত্রণালয় যে কার্যক্রমগুলো করেছে এগুলোর কোনোটাই তো আমার নিয়ন্ত্রণে ছিল না। প্রিয়ম বলছেন ডুব ছবির অভিনেত্রী তার ফেসবুক পেজে বলেছেন যে এই ছবিতে তার ক্যারেক্টারের নাম মেহের আফরোজ শাওন, তিনি বোধহয় পার্নোর কথা বলছেন। আচ্ছা, আমি এর উত্তরটা দিচ্ছি। এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা, এই সম্পর্কে কিছু বলবেন? এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা এই কথাটা লিখেছে। পার্নো তার পেজে আনন্দবাজার পত্রিকার ওই অংশটা কোটেশন দিয়ে শেয়ার করেছিল, এবং তখন আমি প্রোটেস্ট করেছি। আমি বলেছি আনন্দবাজার অ্যাবসলিউটলি লাইট, তুমি কেন এটা ক্যারি করছো? তারপর ও ডিলিট করেছে কিনা আমি জানি না। আজকে মেহের আফরোজ শাওন তার সেই স্ট্যাটাসটি দেখিয়েছেন, একটি স্ক্রিনশট। এখন তো আমি আবার বলছি, কে কি লিখেছে, কোন পত্রিকা কি বলেছে, এগুলো তো এখন অবান্তর। কারণ এখন ছবিখানা হাজির, ছবিখানাতে আপনি দেখতে পাচ্ছেন ছবিখানাতে কি আছে, জাভেদ হাসান, নিতু, সাবিরি, এরা সবাই মানে আপনার সামনে হাজির। মানে কোথায় কে কি বলেছে এটা তো গুরুত্বপূর্ণ না এখন আর। আপনার সিনেমাতে যারা অভিনয় করেছেন, মুভিতে যারা অভিনয় করেছেন, তাদের মধ্যে একজন বলবেন যে এটি হুমায়ুন আহমেদের চরিত্র নিয়ে করা হয়েছে, সেটি কি আমরা আমলে দিব না? আমি আবার বলছি, কে কি বলবেন সেটা আপনি আমলে নেবেন না, আপনি আমলে নেবেন ছবিতে কি আছে। আমি একটি কথা বলি, সেটা হচ্ছে যে যৌথ প্রযোজনার যে নীতিমালা, সেটা হচ্ছে যে এটা বাংলাদেশে যেমন কিছু নিয়ম কানুন অনুসরণ করতে হয়, আমি যে দেশের সঙ্গে যৌথ প্রযোজনা করছি তাদেরও যে ডোমেস্টিক ল যেটা, সেখানে সেই অনুযায়ী কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আমাদের দেশে এই চলচ্চিত্রটি মুক্তি পাবে আমাদের নিয়ম অনুসারে, ভারতবর্ষে এই চলচ্চিত্রটি মুক্তি পাবে তাদের নিয়ম অনুসারে। এখন আপনি যেটা একটি বলতে শুরু করেছিলেন যে এই দেশ দেখা গেল কোনো কারণে, আমি যদি হাইপোথেটিক্যালি বলি যে এই ছবিটা এই দেশে মুক্তি পেল না, কিন্তু এটি কিন্তু ভারতবর্ষে মুক্তি পেতেই পারে। তো মুক্তি পেলে এটা আজকাল কি কোনো কিছু ঠেকিয়ে রাখা যায়? কোনো কিছু দেখা থেকে মানুষকে একেবারে নিবৃত রাখার কি কোনো মেকানিজম আছে? নাই। সুতরাং আলটিমেটলি কিন্তু বিচারটা কিন্তু দর্শকই করবেন, তিনি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেই করুন আর যেভাবেই করুন। এবং আমি এই বিচারটা নিতে চাই। কিন্তু দর্শক বিবেচনা করবেন, দর্শক বিচার করবেন, কিন্তু যে নাগরিক, আপনি যে নাগরিকের চিঠির কথা প্রথমে বলছিলেন, যে নাগরিক মনে করছেন যে এই ছবির ফলে কারো একটু ক্ষতি হবে বলে তিনি আশঙ্কা করছেন, সেটি প্রচার হয়ে যাওয়ার পরে কি সেই ক্ষতি ফিরে আনা সম্ভব? কিন্তু সেটা তো সরকারের যে দায়িত্বশীলতা হচ্ছে যে সরকারের কাছে বিচার চাইবে দেশের নাগরিক। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সরকার এক্ষেত্রে বিচার করার থেকে কোন পক্ষে কথা বেশি হচ্ছে সেদিকে নজর রাখছে? কারণ সরকারের তো বিচার করার কোনো টুল আমি দেখছি না। না, টুলটা হচ্ছে যে আমাদের তো যেমন আপনি যদি এটা সেন্সর বোর্ড না, কিন্তু তারপরেও যে অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি আপনি দেখেন যে আমাদের যদি এথিক্স যদি আমরা যদি বলি, নীতি নৈতিকতার বিষয় বলি, এবং আমাদের যে চলচ্চিত্র নীতিমালা যেটি ড্রাফট পর্যায়ে আছে, যেটা ওনাদের সঙ্গে আলোচনা করেই ড্রাফট করা হয়েছে, সেখানেও যে ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তিগত যে মর্যাদা হানির কোনো কাজ করা যাবে না, সেগুলিকে যদি বিবেচনায় নেওয়া যায় তাহলে একটি সিদ্ধান্ত তো আসাই যায়। এবং সেই সিদ্ধান্ত হয়তো আদালতের সিদ্ধান্ত নয়, সেই সিদ্ধান্ত হয়তো কিছুটা হালকা সিদ্ধান্ত হবে, কিন্তু একটা সিদ্ধান্ত তো আসাই যায়। আমি বলতে চাই, আমি হারুন ভাইয়ের সঙ্গে একদম একমত।
সেন্সর কোড আছে, সেন্সর নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে ছবিটা দেখলেই বোঝা যাবে যে এই নীতিতে, এই ছবিতে আপত্তিকর কিছু আছে কিনা, প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আইনগতভাবে আমি তো এই কথাটা বুঝতেই পারছি না যে ছবিতে মেহের আফরোজ শাওন নামে কোনো চরিত্র নাই, সেখানে মেহের আফরোজ শাওনের আপত্তির জায়গাটার আইনগত ভিত্তিক কোথায়? তবে একটা জিনিস আমি বলি, আমি ফারুকীকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে তো ঝঞ্ঝাটটা শুরু হয়েছে কিন্তু আমাদের এখানে নয়, ঝঞ্ঝাটটা শুরু হয়েছে অন্য জায়গায়, এবং সেখানে বোধহয় একটু কথাবার্তা বলার ক্ষেত্রে বা স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা আরেকটু সচেতন হলে, আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিলে এই অবস্থাটা তৈরি নাও হতে পারে। আমি স্বীকার করি, এবং আমি মনে করি আনন্দবাজারের রিপোর্টটা, যদিও আমার কোটেশনটা তারা লিখেছে যেটা বায়োপিক না, কিন্তু আমি মনে করি আনন্দবাজারের রিপোর্টটা একটা অহেতুক মানে অনেকগুলো যুবজাল তৈরি করেছে। কিন্তু ফারুক ভাই, বায়োপিক না বলে আসলে আপনি কি বুঝেছেন? আপনি বুঝেছেন যে এটি তার জীবনী না, না বায়োপিক মানে হচ্ছে জীবন ছবি না। না, বায়োপিক মানে হচ্ছে যেমন এটা যদি খালেদ মহিউদ্দিনের বায়োপিক হয় তাহলে খালেদ মহিউদ্দিন নামে একটা চরিত্র থাকবে এবং তার জীবনে যা যা ঘটেছিল তা দেখানো হবে। রাইট, এটি বায়োপিক না। আপনি তো এই কথার আড়ালটি নিয়েছেন যে এটি বায়োপিক না, কিন্তু মানে আপনি এখানে থেমেছেন হয়তো। শিল্প, কিন্তু আপনার এখানে এটাকে বলে শিল্পের আড়াল। জি। এবং শিল্পীর এই ফ্রিডম এক্সপ্রেশনের জন্য শিল্পীকে আড়ালটা নেওয়ার সুযোগ সারা পৃথিবীতে দেওয়া হয়েছে। সেটা কি, যে আপনি কোন চরিত্রের নাম, যেমন আমি যদি আজকে খালেদ মহিউদ্দিন নামে একটা ছবি বানাই এবং খালেদ মহিউদ্দিনের ঘটনা দেখাই, তখন আপনি প্রশ্ন করতে পারবেন যে ভাই এই ঘটনাগুলো তো আমার জীবনে ঘটেনি, আপনি এটা কেন দেখাচ্ছেন? রাইট। কিন্তু যদি আপনি আমি আসলে একদম 10 জনের একজন, কিন্তু আমি যদি আসলে মোস্তফা সরোয়ার ফারুকীর ছবি নিয়ে একটি ছবি বানাই এবং তার নাম দেই খালেদ মহিউদ্দিন, আপনি যদি মুস্তাফা সরোয়ার ফারুকী নামে ছবি বানান, আমার জীবন কাহিনী নিয়ে ছবি বানান এবং আমার নাম ব্যবহার না করেন, সেখানে আমাকে একটা কুৎসিত লোকে দেখান হিসেবে দেখান, তবুও আমার কিছু করার নেই। আপনাকে তো আইনটা বুঝতে হবে। আচ্ছা, আপনার কিছু করার নেই, কিন্তু আপনি কিছু করবেন কিনা? না, কেন আপনি কিছু করবেন মানে যেখানে আমার নাম নাই সেখানে আমার কি বলার আছে? আমি আপনারও একটি খুব মানে আমি বলবো যে আপনি খুব একটি আকর্ষণীয়, যে আপনি বাংলাদেশের চলচ্চিত্রের ধারা বদলে দিলেন এবং নানা ধরনের আমার জীবদ্দশায়, আপনি তো 8-10 জন লোকের মতো না। আমার জীবদ্দশায় আমাকে ট্রোল করে 21 টেলিভিশনে 20 মিনিটের অনুষ্ঠান হয়েছে আমার মতো সাজিয়ে একটা লোককে, আমার জীবদ্দশায়। এবং 21 টেলিভিশন আমাকে জন্ম দিয়েছে, সেই টেলিভিশনের এমডি কে ফোন করার আমার ক্ষমতা ছিল, আমি একটা ফোনও করিনি। আচ্ছা, আপনার অবগতির জন্য একটা জিনিস আমি বলি কি, যে সেটা হচ্ছে যে আমি জীবনী নিয়ে ছবি করিনি বা জীবনী নিয়ে কথা বলিনি, কিন্তু যদি জীবনী বলে যদি কোনো বিভ্রান্তির তৈরি হয়, কোনো যদি বিতর্ক তৈরি হয়, সেই বিভ্রান্তি এবং বিতর্কের কিন্তু একটা পরিসমাপ্তি ঘটা উচিত। কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের মজলুম জননেতা মাওলানা ভাসানী যখন একটি বিশেষ পরিস্থিতির সময়, সেই কলোনিয়াল সময়, তাকে বলা হলো এই ঘটনার বিষয়ে আপনি কিছু বলবেন না, তখন তিনি একটি জনসভায় বলেছিলেন যে এরকম 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 ঘটনা ঘটেছে, সেটা আমি বলতে চাই না, কারণ আমাকে বলতে নিষেধ করা হয়েছে। এভাবে বলা হলে তখন কিন্তু একটা সমস্যা থেকেই যায়। আমাদের একজন দর্শক এসআই অন্তর, তিনি বলছেন ডুবের প্রচার বাড়ানোর পিছনে শাওন এবং আজকের বাংলাদেশ যথেষ্ট। কিবুল হাসান উনি বলছেন, আমার মনে হচ্ছে ফারুকী সাহেব বারবার আমার কথা উনি বলছেন, প্রশ্ন বারবার এড়িয়ে যাচ্ছে। তিনি বলছেন বায়োপিক না, কিন্তু বলছেন না হুমায়ুন আহমেদের জীবনের অংশ আছে কিনা এই চলচ্চিত্রের সাথে জড়িত। অনেকেই বলছেন এটা হুমায়ুন আহমেদের জীবনে, তাই ফারুকী সাহেবের কাছে কূটনৈতিক না, সোজা সাপটা উত্তর চাই। অন্যদিকে আরেকটি প্রশ্ন আছে হচ্ছে এরকম, যে ডুব ছবির ব্যাপারে যদি মেহের আফরোজ শাওন ভুলই বুঝে থাকেন, আপনি কি কোনোভাবে তার সাথে যোগাযোগ করে তাই সেই ভুল ভাঙাতে চেষ্টা করেছেন কিনা, করবেন কিনা, করা উচিত কিনা, এই দুটি ব্যাপারে যদি, তিনটি ব্যাপারে যদি একটু বলেন। প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্টের কাছে টুল আছে কিনা? তিনটা জটিল প্রশ্ন। গভর্নমেন্টের কাছে সেন্সর কোড আছে, সেন্সর নীতিমালা হচ্ছে গভর্নমেন্টের টুল, এবং ওই নীতিমালার আলোকে গভর্নমেন্ট বিচার করবে যে এটার মধ্যে আপত্তিকর কিছু আছে কিনা, এবং মানে এটা কারোর জন্য ডিফেমেটরি কিনা, রাইট? আর দ্বিতীয় হচ্ছে এর সেকেন্ড টুলটা হচ্ছে যেটা আগেও বলেছি, দর্শক ছবিটা যখন মুক্তি পাবে, দর্শক তখন দেখে বুঝতে পারবে কাউকে ছোট করা হয়েছে কিনা, কাউকে হ্যাও করা হয়েছে কিনা, বা কাউকে কিছু করা হয়েছে কিনা। আর দর্শক বন্ধুর প্রশ্ন যে আমি বলছি এটা বায়োপিক না, কিন্তু বলছি না কেন যে হুমায়ুন আহমেদের জীবনের কোনো ঘটনা আছে কি নাই। আপনি যখন একটা ছবি বানাবেন, পৃথিবীর কোন ফিল্ম মেকার তো মানে আইনগত বা তার আমার যে কাজের যে জব ডেসক্রিপশন, সেটা আমাকে বলে না যে তুমি তোমার গল্প বলে দাও। আপনি ছবিটা গিয়ে দেখেন, দেখলে তো বুঝতে পারবেন যে কোন অংশ কোথা থেকে ইন্সপিরেশন আসে কি নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডুব ছবি নিয়ে যদি মেহের আফরোজ শাওন ভুলই বুঝে থাকেন, তার সাথে যোগাযোগ করে সেই ভুলটি ভাঙানোর চেষ্টা আপনি করেছেন কিনা, করবেন কিনা, বা করা উচিত কিনা? এটা আমি জানি না, এটার উত্তর কি হবে আমি জানি না। তবে আমি যেটা বুঝি যে আমি একটা গল্প লিখেছি, গল্পটা আমি পাণ্ডুলিপি জমা দিয়েছি, এবং গল্পটা বাংলাদেশে জমা দেওয়ার আগে এনএফডিসি ফিল্ম বাজারে এটা স্ক্রিপ্টের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিল। তারপর আমরা এখানে জমা দেই, এরপরে ইন্ডিয়াতে মিলে আমরা শুটিং করি, শুটিং করার পরে ছবি দেখে। এখন ছবি দেখার পরে
যারা প্রিভিউ কমিটিতে আছেন বা যারা পরবর্তী সেন্সর বোর্ড আছেন তারা দেখবেন যে এখানে কোনো আপত্তিকর কিছু আছে কিনা। আপত্তিকর কিছু থাকলে তারা সেটা বিবেচনা করবেন। আর মেয়র আফরোজ শাওনের যদি কিছু বক্তব্য থাকে উনি তো সেন্সর বোর্ডের উদ্দেশ্যে বলেছেনই। আমি তো ঠিক জানি না যে এটা ওনার বক্তব্যটা কি আমার উদ্দেশ্যে কিনা, এটা তো সেন্সর বোর্ডের উদ্দেশ্যে, সেন্সর বোর্ড দেখবে সেটা। না, আপনার উদ্দেশ্যে কিছু বক্তব্য আছে যে আপনি তাকে হুমায়ুন আহমেদকে সেভাবে ব্যক্তিগতভাবে চিনতেন না, হুমায়ুন আহমেদকে নিয়ে আমি মনে করি যদি কোনো বা যদি আপনি যে যা বলছেন আর কি যে ছবিটি দেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে দর্শকদের জানার আগ্রহটা হচ্ছে এই জায়গায়, সেটি হচ্ছে যে কথা বলে এটি সমাধান করে নেওয়া যেত কিনা, যেহেতু আপনি আন্তর্জাতিক কিছু আমি হুমায়ুন আহমেদকে চিন্তাম না, এই প্রসঙ্গে আবার আসছি। প্রথমত এটা হুমায়ুন আহমেদের বায়োপিক না, এটা ক্লিয়ারলি ছবির শুরুতে লেখা আছে। ফলে যেটা শুরুতে ছবি বলছে আমি বায়োপিক না, আপনি তো জোর করে বায়োপিক বলবেন না। দ্বিতীয় হচ্ছে আমি হুমায়ুন আহমেদকে চিনতাম না, হ্যাঁ এটা আমার দুর্ভাগ্য, আমি ওনাকে চিনতাম না। কিন্তু পৃথিবীতে তো আমি অনেক মানুষকে চিনি না, এবং আমার আগে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান বিখ্যাত মানুষের সঙ্গে আমার দেখা হয়নি, এবং আমার পরে আমি যখন এই পৃথিবীতে থাকবো না তখনও অনেক খ্যাতিমান মানুষ আসবেন যাদের সঙ্গে আমার দেখা হবে না। এখন এটার জন্য আমি কি করতে পারি? আমি শুধু আফসোস করতে পারি এবং পরকালে আমার দেখা হবে এই আশা করতে পারি। আর কি করতে পারি? একটা কথাই আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে এটা একটা গল্প, আমরা গল্প এবং ইতিহাসকে যেন গুলিয়ে না ফেলি, ট্রু ফ্যাক্ট এবং আর্টকে যেন গুলিয়ে না ফেলি। এটা একটা গল্প, এখানে আমরা একটা মানবিক গল্প বলেছি, এখানে কিছু মানবিক চরিত্র আছে, এগুলোকে আমি মানবিকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। দর্শক সিনেমা হলে যাবে, এই বাইরে অনেক হইচই হচ্ছে, আমি চাই দর্শক এই যখন হলে যাবে এই হইচই থেকে বের হয়ে একটা শান্ত একটা নিমগ্ন জায়গায় ডুব দিয়ে এই ছবিটা দেখুক, এবং দেখে তারা যদি দেখে যে চরিত্রগুলোর অসহায়ত্ব তারা ফিল করতে পারছে, এবং সিনেমা হল থেকে বের হওয়ার সময় যদি তাদের মুখ থেকে একটা কথা বের হয় যে আহারে জীবন, দেন আইল বি রিয়েলি হ্যাপি। আমার আগে কখনো পরিবারের গল্প নিয়ে ছবি করেননি মোস্তফা সরওয়ার ফারুকী, এই প্রথম। আর ছবির নাম ডুব। ছবির গল্পটা তার আর সব ছবির চেয়ে অনেকটাই আলাদা বলে জানালেন এই পরিচালক। ছবির শুটিং শেষ, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আনন্দযোগের সাথে আড্ডায় ফারুকী দিলেন তার নতুন ছবির কিছু ভেতরের খবর। পার্থ সঞ্জয়ের প্রতিবেদন। টেলিভিশন কিংবা পিঁপড়াবিদ্যার মতো ছবিতে গল্প কিংবা নির্মাণ শৈলীতে মোস্তফা সরওয়ার ফারুকী যেভাবে ধরা দিয়েছেন, নতুন ছবি ডুব তার থেকে আলাদা। ছবির গল্পই নাকি মূল পরিবর্তন। এটা আমার প্রথম পারিবারিক গল্প, ফ্যামিলি স্টোরি, অজু টেরিটরির গল্প। এই টেরিটরিতে আমি সিনেমায় খুব একটা কাজ করিনি, ফলে আমার জন্য এটা খুব একটা কি বলে নতুন অভিজ্ঞতা। আর নতুন যে কোনো কাজের মধ্যে তো এক ধরনের এক্সাইটমেন্ট থাকে। আমি মনে করি যে সেই উত্তেজনাটা এবং ইনভলভমেন্টটা দর্শক হয়তো পর্দায় খুঁজে পাবে। অবশ্যই যে আমার কাজের মধ্যে আমার একটা সিগনেচার থাকে। পিঁপড়াবিদ্যা এবং টেলিভিশনকে আপনি একই ঘরানার কাজ মনে করবেন না। আবার পিঁপড়াবিদ্যা, টেলিভিশন এগুলোর সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলারের কোনো মিল খুঁজে পাওয়া খুব মুশকিল। ফলে এটার মূল কারণটা হচ্ছে আমি আসলে একই শার্ট 2 দিন পরতে ভালো লাগে না। আমি আজকে যে শার্ট পরি কালকে আরেকটা পরতে পছন্দ করি। আর একই গল্প মানে একই প্রেম দ্বিতীয়বার করা খুব কঠিন কাজ। তো যে প্রেম ভেঙে গেছে বা যে প্রেম আমি শেষ করে এসেছি ওটা আমি শেষ করে এসেছি, এসে আবার নতুন প্রেমের দিকে ছুটি। গল্প বলার ক্ষেত্রে একই রকম, যে গল্পটা আমি আগে বলেছি ওটা আরেকবার বলার কোনো আগ্রহ আমার বা উত্তেজনা আমার মধ্যে কাজ করে না। চঞ্চল চৌধুরী এসব নিজে করতে বিশ্বাস করে না, তার মোটরসাইকেল অন্য চালায়। ছবিতে অভিনয় পরিচালক রেখেছেন বলিউডের অভিনেতা ইরফান খানের সাথে টালিউড আর ঢালিউডের মিশেল। আমি যখন গল্পটা যে কোনো গল্প লিখি তখন আমি আসলে অনেকগুলো চেহারা দেখি চোখে। তো সব 2টা চরিত্র আমি মানে 2জন অভিনেত্রীকে আমি সবার প্রথমে দেখেছি আমার চোখে, যারা আমি যখন স্ক্রিপ্টটা লিখছিলাম তখন থেকে আমার মাথায় ছিল। একজন হচ্ছে তিশা আর একজন হচ্ছে ইরফান খান। শুটিং হলো একটানা 35 দিন, এবং তবে মানে 35 দিন আমরা যে পরিমাণ শুটিং করেছি সেটা আমি মনে করি যে এই পরিমাণ শুটিং করতে পেরেছি এর কারণটা হচ্ছে যে আমাদের আয়োজনটা খুব গোছালো ছিল। মানে এটার পেছনে যারা কাজ করেছে, যে এডি টিম আসলে অনেক অর্গানাইজড কাজটা করেছে। ছবির মুক্তি এবছর নয়, 2017 সালের জন্য তুলে রাখছেন ফারুকী। পার্থ সঞ্জয়, 71।